আজকের আলোচ্য বিষয় অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা নানা রঙের দিন নাটক, যেটা ক্লাস 12-এর 4th সেমিস্টারের সিলেবাসে রয়েছে। তো অজিতেশ বন্দ্যোপাধ্যায় কে ছিলেন, দু তিনটা কথা খুব সংক্ষেপে আমরা ফার্স্টে জেনে নিই। তিনি ছিলেন একজন প্রখ্যাত সাহিত্যিক তথা নাট্যকার। ইনি 1933 সালের 30শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন বর্তমান পুরুলিয়া জেলাতে। বিভিন্ন সময়ে তিনি নাটক রচনার পাশাপাশি বিভিন্ন জায়গাতে নাট্য পরিচালনার কাজেও নিযুক্ত ছিলেন। আমাদের আলোচ্য যে নানা রঙের দিন, এই নাটকটি অ্যান্টন চেকভ, যেটা তোরা ক্লাস 12-এর একদম 3rd সেমিস্টারে দ্য বেট গল্পটিতে নামটা পেয়েছিস, যে লেখক অ্যান্টন চেকভ রুশ দেশের একজন লেখক। তিনি, আমি পড়ানোর সময়ই বলেছিলাম, তিনি কিন্তু আদতে একজন চিকিৎসক ছিলেন। চিকিৎসা বিদ্যার পাশাপাশি তিনি কিন্তু বিভিন্ন সাহিত্য রচনাও করেছেন। এই অ্যান্টন চেখভের একটি একাঙ্ক নাটক যার নাম সোয়ান সং, সেটা থেকে অনুপ্রাণিত হয়ে অজিতেশ বন্দ্যোপাধ্যায় আজকের নানা রঙের দিন নাটকটি আমাদের সামনে উপস্থাপনা করলেন। তাহলে ক্লিয়ার এতটুকু? এবার এই নানা রঙের দিন নাটকটি পড়তে গিয়ে আমরা জানবো যে একটা শিল্পীর জীবনে, অর্থাৎ শৈশব থেকে বড় হয়ে যখন একটা কর্মক্ষেত্রে পদার্পণ করে, মানে যৌবন বয়সে, সেই যৌবন বয়স থেকে শুরু করে একদম বার্ধক্য বয়স পর্যন্ত সেই শিল্পীর শিল্প সত্তাটাকেই কাজে লাগায়। এই অবস্থাতে তার এই যৌবন থেকে শুরু করে একদম বয়সকাল অবধি কিরকম ঘটনা ঘটছে না ঘটছে, কিরকম হচ্ছে আনন্দ, দুঃখ, কষ্ট, হতাশা ইত্যাদির মধ্যে দিয়ে নিজের জীবনটাকে অতিবাহিত করছে, সেটা নানা রঙের দিন নাটককে আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবো। ক্লিয়ার? এবার যেহেতু এটা নাটক, একটা মঞ্চে কিন্তু মঞ্চস্থ হচ্ছে, আর আমাদের এই নাটকে বেশি কয়েকজন হচ্ছে ক্যারেক্টার রয়েছে, বেশি ক্যারেক্টার নেই, মাত্র দুজন ক্যারেক্টার। নাম কি? শুরুর দিকেই রয়েছে চরিত্রলিপি, অর্থাৎ ক্যারেক্টার্স, চরিত্রলিপি। কি কি বলছে, কে কে আছে এখানে? রজনীকান্ত চট্টোপাধ্যায়, যার বয়স 68 বছর, ইনি বৃদ্ধ অভিনেতা। আর কে রয়েছেন? কালীনাথ সেন, এনার বয়স 60 বছর, অর্থাৎ এরা দুইজনেই প্রায় সমবয়সী। ওকে, 60-68। প্রম্পটার, প্রম্পটার বলতে কি বোঝায়? প্রম্পটার বলতে বোঝায় নাটকে, বড় বড় যেগুলো নাটক মঞ্চস্থ করা হয়, সেই নাটকে অভিনেতারা নাটক করছে এটা আমরা দেখতে পারি, কিন্তু অভিনেতারা যদি কোনো কারণে সংলাপ ভুলে যায় তখন ওই জন্য পাশে, অর্থাৎ পর্দার আড়ালে একজনকে দায়িত্ব দেওয়া হয়, যেগুলো যে কি করে ওই সংলাপগুলো না অভিনেতার কানে হালকা করে পৌঁছে দেওয়ার দায়িত্ব থাকে, ওদেরকে বলা হয় থাকে প্রম্পটার। অবশ্যই ওরা টাকা পায় কাজের বিনিময়ে। ওকে, যাতে করে কোনো সংলাপ ভুলে যাতে না যায় কোনো অভিনেতা বা অভিনেত্রী, প্রম্পটারদের কাজ হচ্ছে এটাই, যে সংলাপগুলো ধরিয়ে দেওয়া। ক্লিয়ার? তো এবার কিরকম টাইপের এই নাটকের পরিবেশটা, সেটা আমাদের 3rd ব্র্যাকেটে লেখা আছে। কি বলেছে? বলছে পেশাদারি থিয়েটারের একটি ফাঁকা মঞ্চ, পেছনে রয়েছে রাত্রে অভিনীত নাটকের অবশিষ্ট দৃশ্যপট। আগের দিনে একটা নাটক অনুষ্ঠিত হয়েছে, সেটারই দৃশ্যপটগুলো মঞ্চ থেকে খুলে নেওয়া হয়নি বা তুলে নেওয়া হয়নি, কিছু কিছু রয়ে গেছে অবশিষ্ট জিনিসপত্র আর যন্ত্রপাতি রয়েছে। মঞ্চের মাঝখানে একটা টুল উল্টানো রয়েছে। টুল কখন উল্টিয়ে রাখি? যখন কাজকর্ম শেষ হয়ে যায়, যখন হচ্ছে সেই টুলের ব্যবহার না থাকে, তখন আমরা কি করি? টুলটাকে সাইডে উল্টে রাখি বা ঢেকে রাখি, তাই তো? এখন রাত্রি, চারিদিকে অন্ধকার। দিলদারের পোশাক পরে প্রবেশ করেন রজনীকান্ত চট্টোপাধ্যায়। এই দিলদার কে? দিলদার হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা বিখ্যাত একটি নাটক রয়েছে শাহজাহান। সেই শাহজাহান নাটকের
একটি অন্যতম প্রধান চরিত্র দিলদার। তাহলে দিলদার সেজে প্রবেশ করছে কে? আমাদের নাটকের বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়। বোঝা গেছে এতটুকু পরিবেশটা? তার হাতে একটা জ্বলন্ত মোমবাতি, হাসছেন তিনি। তখন রজনী নিজে নিজেই বকছেন, অর্থাৎ এই রজনীর মধ্যে দ্বৈত সত্তা ফুটে উঠছে। যেমনটা তোরা ইংলিশে ডাউন দ্য র্যাবিট হোলের অ্যালিসের ক্যারেক্টারের মধ্যে পেয়েছিস দ্বৈত সত্তা, নিজে নিজেই কথা টথা বলছে এরকম। তো এইরকম টাইপেরই কিন্তু রজনী, রজনীকান্ত চট্টোপাধ্যায় এইরকমই একটা চরিত্র, দ্বৈত সত্তা তার মধ্যে রয়েছে এবং নিজে নিজেই বকছে। কি বকছে? আচ্ছা, ব্যাপারটা কি বলতো? কি গেরো, অর্থাৎ কি বিপদে পড়লাম। ঘুমলুম তো ঘুমলুম একেবারে গ্রিন রুমে। গ্রিন রুমটা কি? গ্রিন রুম হচ্ছে যেখানে অভিনেতা বা অভিনেত্রী পোশাক পরিবর্তন করে বা সাজসজ্জা করে, সেটাকে বলা হয়ে থাকে গ্রিন রুম। নাটক কখন শেষ হয়ে গেছে? হল ফাঁকা, শাহজাহান জাহানারা সব পাত্রপাত্রী ভো ভো, অর্থাৎ শাহজাহান যে নাটকটা মঞ্চস্থ হয়েছিল গত রাত্রে, সেই শাহজাহান এবং শাহজাহানের বড় মেয়ে যার নাম কি জাহানারা, এরা সবাই কারোর পাত্তা নেই, সবাই ভো ভো। আর আমি দিলদার এতক্ষণ পরে পরে গ্রিন রুমে নাক ডাকছিলাম। ধুর, 12টা বেজে গেছে আমার, 12টা বেজে 5। রাত কত হলো কে জানে। এত টানলে কি আর কাণ্ডজ্ঞান থাকে? অর্থাৎ টানলে মানে ফুকানা, ঠিক আছে, খাওয়া মানে মদ গিলা, ওকে। চেয়ারে পড়েছি আর ঘুম। বাহ বাহ বুদ্ধা, अच्छा ही किया। क्या होगा तुमसे? कुछ नहीं, बिल्कुल कुछ नहीं। চেঁচিয়ে একদম বলতে শুরু করলো রজনী নিজে নিজে। রামরিচ, এ রামরিচ, আরে গেল কোথায় লোকটা? কোথায় ধেনো টেনে পড়ে আছে বেটা? ধেনো কি? ধান থেকে তৈরি এক প্রকার মদ, ওটাকে বলা হয়ে থাকে ধেনো। ধেনো টেনে পড়ে আছে বেটা, এ রামরিচ। হতাশ হয়ে পড়েন, টুলটা সোজা করে তার উপরে বসেন, মোমবাতিটাকে মাটিতে রাখেন। চারিদিকে নিঝুম, খালি আমার গলাটাই ঘুরে ফিরে কানে বাজছে আমার। কেমন যেন ভয় ভয় লাগছে। কাল রাতেও ঠিক একই ব্যাপার। মদ গিলে গ্রিন রুমে পড়েছিল। রামরিজি ঘুম থেকে তুলে ট্যাক্সি ডেকে দিয়েছিল। তার দরুন আজ সন্ধ্যাবেলা নগদ 3টে টাকা বকশিসও দিলুম তাকে। আর তার ফল হলো কি? না, সেই টাকায় তিনি নিজেই আজকে মদ গিলে কোথায় পড়ে আছেন। নিঘাত মেন গেটে তালা পড়ে গেছে। অর্থাৎ নাটকটা যে মঞ্চস্থ হচ্ছে কিনা, পেশাদারি নাটকটা যেখানে হচ্ছে মঞ্চস্থ হচ্ছে, সেই যে হল রুমের যে মেন গেট, সেখানে হচ্ছে তালা মেরে চলে গেছে। কারণ হচ্ছে রাত্রেবেলা কে থাকবে, দর্শক টর্শক সবাই চলে গেছে। আচ্ছা, পাগলের পাল্লায় পড়ে গেছে। যা হোক, মাথা ঝাঁকি, অর্থাৎ মাথা তো হ্যাং ওভার হয়ে গেছে, মদ টদ খেয়ে এরকম করছে, ঠিক আছে, একদম মাথা টাথা ঝাঁকিয়ে বলছে, নিজে নিজেই বকছে এরকম। উফ, আজ রাতে কতটা গিলেছি, মাতালের এই হচ্ছে বিপদ। ছাড়বো বললে ছাড়ার নেই। আরে বাবা দিলুম, তোকে বকশিস দিলুম, না উনিয়ে আবার সেই আনন্দে আমাকে 1.5 বোতল খাইয়ে গেলেন। রামরিচ, ঠিক আছে, বকশিস দিল 3 টাকা, ওটা থেকেই কি রজনীকে মদ কিন্তু খাইয়ে দিয়েছে, নিজে শেয়ার করেছে। 1.5 বোতল মদ, আবার 1 বোতলে ক্ষান্ত হয়নি, হাফ বোতলে ক্ষান্ত হয়নি, 1.5 বোতল গিলেছে। এ একেবারে রামধেনু। উফ, বুকের ভেতরটা থরথর করে কাঁপছে যে। মুখের ভেতরটা যেন অডিটোরিয়াম। আন্ডারলাইন কর, খুব ইম্পর্টেন্ট লাইন। মুখের ভেতরটা যেন অডিটোরিয়াম। তাৎপর্য ব্যাখ্যা করো। অডিটোরিয়াম নাট্যমঞ্চ, যেটা একদম ফাঁকা ফাঁকা রয়েছে, মুখের ভেতর তার ফাঁকা ফাঁকা, খালি কি হচ্ছে, ইকো হচ্ছে, প্রতিধ্বনি হচ্ছে, তার কথাটাই কানে যেন বাজছে। ইন্টারভেলে সব দর্শকেরা হাঁটাহাঁটি লাগিয়ে দিয়েছে। অর্থাৎ তার একটা অস্বস্তি বোধ হচ্ছে নিজের ভিতরে। উফ, জিপটা টেনে, উফ জিপটা টানছে কি রে বাবা। তখন একটু থামেন,
অকারণ অকারণে বাবা। কেউ যদি বলে রজনী বাবু অনেক তো বয়স হলো, এবার মদটা ছাড়ুন, কোনো জবাব আছে? উহ, রোজ দিন যায়, সন্ধে হয় আর মদ খায়। উফ ভগবান! সিদ্ধারাটা গেল, বুকের কি ভীষণ কাঁপছে। মনে হচ্ছে যেন রজনীবাবু ভাই, মানে অন্তরাত্মা বলছে রজনীকে, হ্যাঁ, রজনীবাবু ভাই শরীরটার দিকে একটু নজর দিন। আর কি এ বয়সে এত সয়, কত বুড়ো হয়েছেন ভাবুন দেখিনি। তখন এই কথাটা ভেবে রজনী এবার থামে হালকা। হ্যাঁ, তখন রজনী হচ্ছে নিজে নিজে বলছে, হ্যাঁ বুড়ো হয়েছেন বই, বই কি রজনীবাবু, ৬৮টা বছর কি নেহাত কম বয়স? হ্যাঁ, কারণ আমরা শুরুতেই জানলাম রজনীবাবুর বয়স কিন্তু ৬৮। ছোকরাদের মতো ঢং ঢাং করতে পারেন, লম্বা চওড়া চেহারাটা আছে, আরো চালিয়ে দেবেন কিছুদিন। লম্বা লম্বা চুলে ডেইলি হাফ সিসি কলপ লাগিয়ে যেরকম ইয়ার্কি টিয়ার্কি মারেন, তাতে বয়সটা ঠিক বোঝা যায় না। অর্থাৎ ছেলে ছোকরাদের মতন কিন্তু আচরণ করে এই বয়সে। কিন্তু যা গেল সে কি আর ফিরবে? আন্ডারলাইন হবে। কিন্তু যা গেল সে কি আর ফিরবে? এটাও লাইনটি কোথা থেকে নেওয়া হয়েছে তাৎপর্য ব্যাখ্যা করো, কোশ্চিন আসতে পারে। ৬৮টা বছর এক পা করে এগিয়ে চলেছে মৃত্যুর দিকে। অর্থাৎ এখন রজনী মদ টদ খেয়ে নিজের মূল্যবোধটা বুঝতে পারছে যে এত খাওয়াটা ঠিক হয় না, হ্যাঁ, শরীরের দিকে একটু যত্ন নিতে হবে, খেয়াল রাখতে হবে ইত্যাদি। সন্দেহ ফুরিয়েছে, এখন শুধু মাঝরাত্রিরের অপেক্ষা, এখানেই গল্প শেষ। তার মানে কি, একটা শিশু যখন জন্ম নেয় তখন এটাকে আমরা প্রকৃতির সাথে যদি তুলনা করি, তার জীবনটাকে ভোর ভোর হচ্ছে, অর্থাৎ নতুন জীবন পাচ্ছে, নতুন দিন হচ্ছে। তারপরে সেই শিশুটি যখন একটু বড় হলো, অর্থাৎ সকালে পরিণত হলো, মানে একদম গেলা বাচ্চা থেকে হালকা বড় হচ্ছে, তারপর সেই বাচ্চাটি যখন কিশোরে পরিণত হলো বা যৌবনে পদার্পণ করলো, তখন হচ্ছে দুপুর। ওকে, সেই সময় কি হয়, চারিদিকে পরিবেশ একটা শান্ত, চঞ্চল, কর্মব্যস্ত হয়ে পড়ে না দুপুরবেলা সকালবেলা, তাই না? তাহলে একটা শিশু থেকে শুরু করে একটা যৌবনকাল অবধি একটা মানুষের মধ্যে কি দেখা যায়? ব্যস্ততা, কর্মচঞ্চলতা, খেলার দিকে ঝোঁক, তাই না? এবার সেই যৌবনকাল পেরিয়ে যখন প্রৌঢ়ে পদার্পণ করছে, অর্থাৎ বৃদ্ধকালের আগের অবস্থা প্রৌঢ়া, তখন হচ্ছে সন্ধ্যা, দিনের আলোটা নিভছে, ঠিক আছে? তারপর সন্ধ্যা গড়িয়ে রাত যখন হলো, তখন দিনের কোনো আলোই অবশিষ্ট থাকলো না, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। তার মানে কি, জীবনটা শেষ, অর্থাৎ বয়সকাল উপস্থিত। বোঝা গেছে? খুব সুন্দর লাইনটা, আন্ডারলাইন করবি। জীবনে ভোর নেই, সকাল নেই, এরকম ডট ডট ডট। এরপর রজনীবাবু এসে বলবেন, ওই যে শুরুতেই বললাম রজনীবাবুর মধ্যে দ্বৈত সত্তা ফুটে উঠছে, হ্যাঁ। এরপর রজনীবাবু এসে বলবেন, আমি লাস্ট সিনে প্লে করব না ভাই, আন্ডারলাইন হবে, আমি লাস্ট সিনে প্লে করব না ভাই, আমাকে ছেড়ে দিন। কিন্তু কার্টেন উঠবেই। কার্টেন মানে কি, ওই যে মঞ্চ যেখানে তৈরি হয়েছে কিনা, সেখানে একটা পর্দা দেওয়া থাকে, বুঝতে পারলি? যখন মঞ্চে নাটকটা যখন শেষ হয় তখন উপর থেকে পর্দা নামে, বা নাটকটা যখন স্টার্ট হয় তখন হচ্ছে পর্দাটা সরে যায়, ওটাকে বলে কার্টেন। কার্টেন উঠবেই। শ্মশান ঘাট, পরিচিত বন্ধু বান্ধব ওপারে, দূত, উইংস রেডি। উইংস মানে হচ্ছে মঞ্চের পর্দা। একটু থামেন, এই কথাগুলো ভেবে একটু থামেন, সামনের দিকে তাকান, হলের শেষ প্রান্তে। জানেন রজনীবাবু, এই ৪৫ বছর থিয়েটারের জীবনে এই প্রথম মাঝরাতে একা, একেবারে একা স্টেজে দাঁড়িয়ে আছি, জীবনে প্রথম। কেন জানেন? এ হচ্ছে সবই মাতালের কারবার। ফুটলাইটের কাছে যান এ কথা ভেবে। ফুটলাইট কি? মঞ্চের নিচে যে বড় বড় আলোগুলো থাকে না, ওইগুলো বলা যাবে ফুটলাইট। কারণ একটা মাতাল
যখন মানে মদ টদ খেয়ে থাকে তখন কিন্তু হচ্ছে কাণ্ডজ্ঞান থাকে না, ঠিক আছে? তো যেহেতু রজনী এখানে মদ খেয়েছে, চারিদিকে ফাঁকা মঞ্চ, সে তো বাড়িই যেতে পারছে না, হুঁশজ্ঞানই নাই। ওই জন্য ওটা ভাবছে যে এত রাত্রে কেই বা থাকবে আমার পাশে, চারিদিকে তো ফাঁকা মঞ্চ। এটা কিসের জন্য হচ্ছে? মাতলামির জন্যই হচ্ছে। এই কথা ভেবে যেহেতু মঞ্চে হাঁটাহাঁটি করছে, তাই কথা ভাবতে ভাবতে ফুটলাইটের দিকে এগিয়ে যাচ্ছে। এটা অবশ্যই নিজের সাথে নিজেই কথা বলছে। ওই জন্যই তো শুরুর দিকে বললাম দ্বৈত সত্তা ফুটে উঠছে। ওকে, এর মধ্যে সামনেরটা কিছু দেখা যায় না, ওই দূরে তো ব্যালকনি না, ফার্স্ট বাক্সটাও দেখতে পাচ্ছি এখন, ওই তো সেকেন্ড, থার্ড, ফোর্থ বক্সটাও, সব গভীর অন্ধকারে ডুবে আছে। সব মিলিয়ে যেন একটা শ্মশান, যেন ওর দেওয়ালে কালো কালো অঙ্গারে লেখা আছে জীবনের শেষ কথাগুলো, কত নড়াচড়া, কত উদ্বেগ, কত প্রেম, কত মায়া। অন্ধকার ঘরে যখন থাকা যায়, অবশ্যই একা, তখন নিজের কথাটা কিন্তু বেশি ভাবে তখন মানুষ, জীবনে কি করলাম, সারাদিন কি করলাম, বা পরের দিন আমার সাথে কি ঘটবে না ঘটবে ইত্যাদি। ওকে, এখানে যেহেতু চারিদিকে অন্ধকার, রজনীকান্ত কি করছে, রজনীবাবু কি করছে, নিজের যে যৌবন থেকে শুরু করে এই যে 68 বছর পর্যন্ত যে সময়টা, সেটার মধ্যেই যে মায়া, মমতা, প্রেম, ভালোবাসা তার মধ্যে কিরকম টাইপের যে ফুটে উঠেছে, সেইগুলোই মনের মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়েছে। বোঝা গেছে এতটুকু? সব মিলিয়ে যেন মৃত্যুর নিঝুম ঘুমের আয়োজন করে রেখেছে কারা। উফ, কি শীত! সব আছে, শুধু মানুষ নেই। সব ভুতুরে বাড়ির মতো খা খা করছে। আন্ডারলাইন করবি, সব ভুতুরে বাড়ির মতো খা খা করছে। কেন এই কথাটা মনে হয়েছে? কার মনে হয়েছে? বক্তাকে। মরে গেছে নাকি? সিদ্ধারার ভেতর দিয়ে কিরকম শিরশির করছে যেন, হঠাৎ চেঁচিয়ে বলছে, রামরিচ, রামরিচ, কাহা গেয়া রে? উহ, এই মাঝরাতে একা একা কি সব মৃত্যু, শ্মশান, আবল তাবল ভাবছি। হবে না কেন? কম গিলেছি আজকে? মদটা ছেড়ে দিন রজনী বাবু, মদটা ছেড়ে দিন, বুড়ো হয়ে গেছেন, আর দুদিন বাদেই খাটে উঠবেন মশাই, অর্থাৎ চুলেই যাবেন, ঠিক আছে? শ্মশানের চুল্লিতে যাবেন, ওটাই নিজেকে বলছে আবার। মানে অন্তরাত্মা জীবনের যে চরম পর্যায়ে যে পৌঁছে যাচ্ছে রজনী, ওটাই বোঝাতে যাচ্ছে মনের আত্মা। ধরুন আপনার মতো বয়স হয়েছে যাদের 68টা বছর, তারা সময় মতো মাপঝোপ করে খাওয়া দাওয়া করেন, সকাল সন্ধে বেড়াতে যান, সন্ধ্যেবেলা কীর্তন টেত্তন শোনেন, অর্থাৎ ওই হরিনাম সংকীর্তন, ভগবানের নাম করেন। আর আপনি রজনী বাবু এসব কি করছেন মশাই? মাঝরাতে দিলদারের পোশাক পরে পেট ভর্তি মদ গিলে এসব থিয়েটারি ভাষায় কি আবল তাবল বলছেন বলুন তো? কেউ শুনলে ভয় পেয়ে যাবে যে। আন্দাজ করুন দেখি, আপনার চোখগুলো দেখতে এখন কেমন লাগছে? মদ খেলে কি হয়? চোখ লাল লাল হয়ে যায়, কটা কটা হয়ে যায়, ঢুলুঢুলু হয়ে যায়, তাই না? এটাই বলছে। যান, 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 মেকআপ টেকআপ তুলে চুল টুল আছড়ে ভদ্র গোছের জামা কাপড় পরে বাড়ি যান দেখিনি। কি যে পাগলামি করেন সারা রাত ধরে, এসব ভাবলে যে হঠাৎ হার্ট ফেল করবেন যে। উইংস উইংস দিয়ে বেরিয়ে যেতে চান, যেই এগিয়েছেন অমনি দেখা গেল পরনে ময়লা পাজামা, গায়ে কালো চাদর, এলোমেলো চুল, বুড়ো কালীনাথ সেন ঠোকেন। রজনীবাবু ভয়ে চিৎকার করে পিছিয়ে যান। কে? কি চাই তোমার? কি চাই? আসলে চিনতে পারছে না, মত্তত খেয়েছে তো, নিজেরই থিয়েটারের লোককেই চিনতে পারছে না এখানে রজনী। এগুলো কিন্তু নাটকে মঞ্চস্থ হচ্ছে এইভাবে, হ্যাঁ। আমাদের কিন্তু মনে হচ্ছে কি একটা গল্পের মতন মনে হচ্ছে না ব্যাপারটা, আসলে কিন্তু এটা সবার চোখের সামনে, অডিয়েন্সের সামনে কিন্তু মঞ্চস্থ হচ্ছে নাটকটা, এটা ভাবতে হবে। হেভি নাটক। এবার আন্ডারলাইন করবি, রজনীবাবু ভয়ে চিৎকার করে পিছিয়ে যান। মোস্ট ইম্পর্টেন্ট লাইন, এর কারণটা কি ব্যাখ্যা করো, এরকম আসতে পারে। অর্ধেক রাগ অর্ধেক মিনতি করে, কে? কে তুমি? এরপর সেকেন্ড ক্যারেক্টারের প্রবেশ ঘটছে, কালীনাথ। আমি?
এখনো ভয় পেয়ে রজনী তখন বলছে, কে, নাম বলো। আস্তে আস্তে এগিয়ে আসে কালীনাথ। আমি চাটুর্য মশাই, আমি কালীনাথ, আপনাদের প্রম্পটার কালীনাথ। রজনীকান্ত অসহায় হয়ে টুলের উপর বসে পড়েন, জোরে জোরে নিঃশ্বাস পড়তে থাকে, সারা শরীর কাঁপতে থাকে। হ্যাঁ, কে? ও, তুমি, তুমি কালীনাথ? তুমি এত রাতে কি করছিলে এখানে? তখন কালীনাথ বলছে, আমি রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমাই চাটুর্য মশাই। আন্ডারলাইন হবে। কে কথা বলেছে, কেন তিনি গ্রিন রুমে ঘুমান? কোশ্চেন আসবে। কেউ জানে না, আপনি বামুন মানুষ, মিছে কথা বলবো না, আপনার পায়ে ধরছি, এ কথাটা মালিকের কানে তুলবেন না চাটুর্য মশাই। আমার শোয়ার জায়গা নেই, একেবারে বেঘরে মারা পড়বো তাহলে। এখানেই কালীনাথের বক্তব্যের মাধ্যমে ফুটে উঠছে কি, তার দারিদ্রতা, তার অসহায়তা। একটা শিল্পী শিল্পসত্তা অডিয়েন্সের সামনে ফুটিয়ে তুলছে, কিন্তু ওর যে দুঃখ কষ্ট, ওটা কিন্তু কোনো অডিয়েন্স বোঝে না। বোঝা গেছে? এই কালীনাথের না আছে ঘর বাড়ি, না আছে কিছু, জাস্ট পয়সার জন্য কায়িক পরিশ্রম করছে, সামান্য শোয়ার জায়গাটুকু নেই। যেখানে সবাই সাজসজ্জা করে, ড্রেসিং করে, সেখানেই কিন্তু ঘুমন, এবং অবশ্যই মালিকের চোখের আড়াল হয়ে। রজনী তখন বলছে, ও, তুমি কালীনাথ? তাই বলো, বলো কালীনাথ, তুমি, কি হয়েছে জানো? আজকের শোতে আমি 7টা ক্ল্যাপ পেয়েছি, অর্থাৎ হাততালি পেয়েছি। ঠিক আছে? যখন তোরা ফেসবুকে ছবি টবি ছাড়িস, যখন 10টা লাইক পড়ে মন খারাপ থাকে, যখন 1000টা লাইক পড়ে তখন চওড়া হাসি। তখন ওই রকমই ব্যাপারটা একটা শিল্পীর ক্ষেত্রেও তাই। যখন সবাই বাহবা দেয়, ক্ল্যাপিং দেয়, হাততালি দেয়, একটা শিল্পীর বা অভিনেতার মনটাকে কিন্তু জয় হয়ে যায় তো সেই সময়ে। ওকে, তো বলছে, দুবার তো স্পষ্ট শুনেছি মাইরি, এই না হলে অ্যাক্টিং। আন্ডারলাইন হবে, এই না হলে অ্যাক্টিং। এই লাইনগুলো থেকে প্রশ্ন আসবে, এই লাইনগুলো পড়তে হবে, ঠিক আছে? লাস্টের দিকে পড়াবো। কে যে একবার বললে, দেখেছো, রজনী চাটুর্যে ইজ রজনী চাটুর্যে, মরা হাতি সোয়া লাখ। আচ্ছা, মরা হাতি সোয়া লাখ, এটা একটা প্রবাদ প্রবচন, যেটার অর্থ বোঝায় হাতি মরে গেলেও তার দাম অক্ষুণ্ণ থাকে। অর্থাৎ জীবন্ত অবস্থাতে হাতির যেটা দাম, অর্থাৎ হাতির যে কদর, সেটাও কিন্তু হাতি মরে যাওয়ার পরও একই থাকে। মানে কি ব্যাপারটা এখানে বোঝাতে যাচ্ছে, এই কথার রজনীর বোঝাতে যাচ্ছে, রজনীর মধ্যে যে অভিনয়ের যে ক্যারেক্টারটা, সেই যৌবন কাল থেকে মানুষ এতদিন অবধি যে দেখে এসছে, কোনো অক্ষুণ্ণ থাকেনি, বরং একই রকম থেকে গেছে। ওই জন্য তো সাবাসি দিচ্ছে। হয়ে গেছে এতটুকু? তাহলেই বুঝলে কালীনাথ, পাবলিক এখনো কিরকম ভালোবাসে আমাকে। আসলে যতক্ষণ স্টেজে দাঁড়িয়ে থাকি ততক্ষণ কদর। মোস্ট ইম্পর্টেন্ট লাইন, আন্ডারলাইন হবে। সত্যিই তাই। একটা মানুষ কি করছে, অভিনেতা অ্যাক্টিং করছে, আমরা হাততালি দিচ্ছি, 1 ঘন্টা 1.5 ঘন্টা সেই অভিনয়টা দেখলাম, হাততালি দিলাম, বাহ বাহ করলাম, তারপরে নিজেদের জায়গাতে সবাই চলে আসলাম। এবার সেই অভিনেতা যদি কোনো কারণে অ্যাক্টিং ছেড়ে দেয়, সাধারণ মানুষে আমাদের মতন যদি জীবনযাপন করে, তখন কি কি বলবো, সেই গুরুত্বটা কি দিব? দিব না, কিন্তু সমালোচনা হবে। তাই তো? এটাই বলছে যে যতক্ষণ স্টেজে দাঁড়িয়ে থাকি ততক্ষণই কদর। ওই যে হাততালি টাততালি ইত্যাদি, কিন্তু রাস্তায় দেখা হলে কি কেউ হাততালি টাততালি দিবে? কেউ কিচ্ছু করবে না। তারপর যে যার ঘরে যায়, তখন কে কার, কেই বা এই বুড়ো মাতালটার খোঁজ করে, বলে, উঠুন রজনীবাবু, চলুন, বাড়ি যাবেন? কেউ বলে না। অর্থাৎ রজনীবাবুর মধ্যে অসহায়তা ফুটে উঠছে। তখন কালীনাথ বলে উঠল, বাড়ি চলুন, আপনাকে আমি বাড়ি পৌঁছে দেব। কেন বাড়ি, কেন, কোথায়? আপনার মনে পড়ছে না আপনার বাড়ি কোথায়? তখন রজনী বলছে, তা পড়ছে বই কি, কিন্তু কি হবে বাড়ি ফিরে, একটুও ভালো লাগে না বাড়িতে। জানো কালীনাথ,
পৃথিবীতে আমি একা, আমার আপনজন কেউ নেই, বউ নেই, ছেলে মেয়ে নেই, সঙ্গী সাথী নেই, কেউ কোথাও নেই, আমি একদম একা, একেবারে নিঃসঙ্গ। কেমন জানো? এবার তুলনা করছে, উদাহরণ দিচ্ছে কেমন টাইপের নিঃসঙ্গ। বলছে, ধুধু করা দুপুরে জ্বলন্ত মাঠে বাতাস যেমন একা, যেমন সঙ্গীহীন, তেমনি আদর করে একটা কথা বলে, এমন কোনো লোক আছে আমার? গ্রীষ্মের দুপুরবেলা চারিদিকে কি করে? খা খা করে, সবাই একটু ঠান্ডার আশ্রয়ে থাকে, কিন্তু প্রকৃতি তো গরম হয়ে থাকে। এই যে হালকা বাতাসটা, গরম যে বাতাসটা, লু বয় যে, সেই সময় কি আমাদের বেরাতে ইচ্ছা করে? কারো কিন্তু বেরাতে ইচ্ছা করে না, তাই না? কিন্তু সেই লু বা হালকা বাতাস ও কিন্তু বয়ে চলে একাই। মরবার সময় মুখে 2 ফোঁটা জল দেয় এমন কেউ নেই আমার। আর জানো, যখনই কেউ দুটো ভালো কথা বলে, কেউ কি এই বুড়ো মাতালটার হাত ধরে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দেয়? দেয় না। আমি কার? কে চায় আমাকে? এখানে একজন অভিনেতার অন্তরাত্মা কেঁদে উঠছে, ঠিক আছে? আসলে একজন অভিনেতাকে সবাই মঞ্চেই চেনে, ওকে? বাকিটা কিন্তু সাধারণ পরিবেশে কিন্তু কেউ চেনে না, বোঝা গেছে? এরপর কালীনাথ জল ভরা চোখে বলছে, কি বলছে? পাবলিক তো আমাকে ভালোবাসে চাটুর্য মশাই, পাবলিক এই মাঝরাতে, পাবলিক এখন থিয়েটারে দেখে টেকে গিয়ে টেনে ঘুম লাগাচ্ছে। তখন হচ্ছে রজনী, কালীনাথ হচ্ছে রজনীকে বোঝাচ্ছে যে আপনার কথা মশাই সবাই ভাবে, কোনো চিন্তা নাই। কিন্তু রজনী পাল্টা উত্তর দিচ্ছে, আচ্ছা আগে যে অডিয়েন্স গুলো যে ছিল, সেই অডিয়েন্স গুলো তো একদম দিব্যি বাড়িতে গিয়ে এখন ঘুমাচ্ছে, ওকে আমার কথা এখন ভাবছে? তুমি কি ভাবছো পাবলিক আমাকে এমনই ভালোবাসে যে ঘুমের ঘরে আমাকে স্বপ্ন দেখছে? পাগল! আমাকে আর কেউ চায় না কালীনাথ, কেউ না। আমার ঘর সংসার, বউ ছেলে মেয়ে কেউ নেই, কিচ্ছু নেই। তখন কালীনাথ বলছে, কিন্তু তাই নিয়ে আপনার মতো লোকের এত দুঃখ চাটুর্য মশাই? আরে কোথায় সাধারণ মানুষ আর কোথায় আপনি অভিনেতা? একটু ভাবুন নিজেকে, এত দুঃখ করলে হবে? এগুলো বুঝাচ্ছে। তখন বলছে রজনী, কেন? আমিও তো মানুষ কালীনাথ। আন্ডারলাইন হবে, আমিও তো মানুষ কালীনাথ। কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে, ঠিক আছে? হাত পা ওয়ালা একটা জ্যান্ত মানুষ। আমারও তো আর 5 জনের মতো হাত পা আছে। আমার শিরায় শিরায় কি জল বইছে? রক্ত বইছে না? সৎ বংশের পবিত্র রক্ত। অর্থাৎ এখানে কিন্তু তার বংশ পরিচয়টা আমরা পাচ্ছি। কিরকম? দেখা যাক। বলছে, বিশ্বাস করো কালীনাথ, আমি একটা উঁচু বংশে, রাঢ়ের সবচেয়ে প্রাচীন ভদ্র ব্রাহ্মণ বংশে জন্মেছিলুম। রাঢ় অঞ্চল ভূগোলে রয়েছে ভাগীরথীর পশ্চিম পাড়, বিশেষ করে এই যে আমাদের পশ্চিমবঙ্গের বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, বর্ধমান, এই সমস্ত জায়গাগুলোকে রাঢ় অঞ্চল বলে, ওকে? এই লাইনে আসার আগে, মানে এই যে অভিনেতার জগতে আসার আগে, অভিনয় জগতে আসার আগে, কি বলছে? এই লাইনে আসার আগে আমি পুলিশের চাকরিতে ঢুকেছিলাম, ইন্সপেক্টর অফ পুলিশ, অর্থাৎ পুলিশের কিন্তু কাজ তিনি করতেন। আর কি চেহারাটাই না ছিল আমার, ছোকরা বয়স তো, মানে অল্প বয়সে চাকরি পেয়েছে, বোঝাই যাচ্ছে। তখন চেহারায় জেল্লা ছিল, কাউকে তোয়াক্কা করতুম না, শরীরে শক্তি ছিল, মনে সাহস ছিল, আজকে 4 ডবল কাজ করতে পারতুম একাই। স্বাভাবিক, জোয়ান বয়সে যা কাজ করবে, বৃদ্ধ বয়সে তার অর্ধেকেরও কম কাজ করবে, তাই তো? স্বাভাবিক এটা। তারপর একদিন বুঝলে চাকরিটা ছেড়ে দিলাম। আর এরকম করে জীবন শুরু করা গেল নাটক দিয়ে, নাটক নিয়ে। সেই সব দিনের কথা কি তোমার মনে আছে কালীনাথ? তখন কি নাম ডাকি ছিল আমার, কি খাতির, কি প্রতিপত্তি! তারপর সেসব দিনও যেন কবে কেমন করে ফুরিয়ে গেল, একেবারে নিঃশেষ করে দিয়ে গেল হে আমাকে। দাঁড়িয়ে কালীনাথের গায়ে ভর দিয়ে তখন আরো কথা কিছু বলতে লাগলো। কি কথা বলছে? বলছে, জানো
আগে আমি বুঝতে পারিনি। হঠাৎ এই মাঝরাতে আমি যখন এই স্টেজের উপর এসে দাঁড়ালুম, থিয়েটারের ব্ল্যাক ওয়ালের দিকে তাকালুম, এই একটু আগে সামনের ওই অন্ধকারের দিকে চেয়েছিলুম, হঠাৎ আমাকে মনে হলো কে যেন আমার জীবনের সমস্ত খাতাখানেক আমার চোখের সামনে মেলে ধরেছে। ওই যে প্রেম, ভালোবাসা, মোহ, মায়া, এইগুলো ভাবছিল একা একা কালীনাথ আসার আগে অন্ধকার রুমে। এটাই বলছে জীবনের যে হিসাব নিকাশ এই 68 বছর পর্যন্ত তার সাথে কি ঘটনা ঘটছে না ঘটছে ইত্যাদি। তো বলছে থিয়েটারের দেওয়ালে দেওয়ালে অঙ্গারের গভীর কালো অক্ষরে লেখা, আন্ডারলাইন, মোস্ট ইম্পর্টেন্ট, কি লেখা রয়েছে, বলছে আমার জীবনের 45টা বছর, কালীনাথ কি জীবন। ওই অন্ধকারে আশ্চর্য স্পষ্ট সেসব অক্ষর আমি দেখলুম কালীনাথ, যেমন স্পষ্ট তোমার মুখ দেখতে পাচ্ছি এখন, ঠিক তেমনি তেমনি স্পষ্ট। আমি একে একে সব পার হয়ে যেতে দেখলুম, আমার যৌবন, আদর্শ, শক্তি, সম্ভ্রম, প্রেম, নারী। সম্ভ্রম বলতে বোঝায় লজ্জা, প্রতিপত্তি, গৌরব। হ্যাঁ, একটা মেয়ে, জানো কালীনাথ, একটা মেয়ে। যেহেতু যৌবন বয়সে বিয়ে থোয়ার একটা ব্যাপার থাকে, তাই এখানে রজনীর জীবনেও একটা মেয়ের প্রবেশ ঘটেছিল। কিরকম দেখা যাক। বলছে কালীনাথ, কালীনাথ তখন বলছে, ঘুম পাচ্ছে, ঘুমোবেন চাটুর্য মশাই? তখন রজনী বলে উঠছে, তখন আমার বয়স বেশি নয়, মানে যৌবনকালের কথা তখন বলছে, প্রেমের সময়কার কথা এখন বলছে। দেখ, তখন বয়স, তখন আমার বয়স বেশি নয়, সবে এই লাইনে এসেছে, অর্থাৎ অভিনয় জগতে এসছে। সারা দেহ মনে ফুটছে টকবক করে উৎসাহ। একদিন একটা মেয়ে থিয়েটার দেখে প্রেমে পড়লো আমার, আন্ডারলাইন হবে। বিশ্বাস করো, সে বেশ বড় লোকের মেয়ে, বেশ সুন্দর দেখতে ছিল মেয়েটা, ওর বাপের টাকা পয়সাও ছিল অঢেল। মেয়েটা বেশ লম্বা, ফর্সা, সুন্দর ছিপছিপে গড়নের, উঠতি বয়স, আর মনটা ছিল দারুণ ভালো, কোনো ঘোর প্যাচ নেই, সব ভালো তার। কিন্তু ওর মধ্যে কোথায় যেন আগুন লুকিয়েছিল, আন্ডারলাইন হবে, ওরই মধ্যে কোথায় যেন আগুন লুকিয়েছিল। কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে, কোথা থেকে নেওয়া হয়েছে, কোশ্চিন আসতে পারে। গ্রীষ্মের বিকেলে পশ্চিম আকাশে সূর্যাস্তের সময় যে আগুন লুকিয়ে রাখে সেই আগুন। তাহলে গ্রীষ্মকালে পশ্চিম আকাশে যখন সূর্য অস্ত যায়, ঠিক সেই সময় যদি হালকা বাতাস, স্নিগ্ধ বাতাস যখন বয় এবং এটা যদি আমাদের গায়ে লাগে, তখন সারা দিনের যে গরমের ভাবটা সেটা কি হয়, আমাদের কিন্তু ভুলিয়ে দেয়, যেন মনে হয় ফাঁকা প্রান্তর বা নদীর ধারেই বসে থাকি। তাই এক্ষেত্রে রজনী কি করছে, সেই মেয়েটিকে দেখে রূপে মুগ্ধ হয়ে সেই রকমই প্রকৃতির সাথে তুলনা করছে। কালীনাথ, সে কি আশ্চর্য মেয়ে, কেমন করে বোঝাবো তোমাকে, এমন গভীর ওর টানা টানা কালো চোখ, যে অন্ধকার রাতে একা একা ভাবলে মনে হতো সে যেন কোনো অচেনা দিনের আলো। কি অদ্ভুত হাসি তার, কি তার ঢেউ খেলানো রাশি রাশি কালো চুল। দাঁড়াও, ওর চুলগুলোর কথা বুঝিয়ে বলি তোমাকে। সমুদ্রের ঢেউ দেখেছো তো, মনে হয় না ঢেউয়ে ঢেউয়ে, এ কি আশ্চর্য শক্তি। কিন্তু জানো, যদি তোমার বয়স কম হতো, যদি দৃষ্টি থাকতো তোমার, যদি দেখতে ওর রাশি রাশি কালো চুলের ঢেউ, তাহলে তোমার মনে হতো কেমন করে দুর্গম পাহাড়কে ধসিয়ে দেয় পাহাড়ি নদীর দুর্গম খরস্রোত। কোন অমোঘ শক্তির গতিতে সমস্ত পাহাড় থরথর করে ওঠে, তীব্র আক্ষেপে ভেঙে চুরমার হয়ে যায়, মুহূর্তে প্রলয় ঘটে পৃথিবীতে। তখন কি মনে হতো না তোমার, এ ঢেউ আমাকে ভাসিয়ে নিয়ে যায়, তো যাক, আমাকে উল্টে পাল্টে দিয়ে যদি জীবনের খেলা খেলতে চাই তো খেলুক। সত্যিই জানো, হঠাৎ মনে হয় আমি ওকে স্পষ্ট দেখতে পাচ্ছি, আমি যেন ওর মুখোমুখি দাঁড়িয়ে আছি, ঠিক যেমন এখন তুমি দাঁড়িয়ে আছো আমার সামনে। তাহলে 68 বছর বয়সে পৌঁছেও রজনী যৌবনের
প্রেমে যে পড়েছিল, সেই তার প্রেমিকার মুখ বা রূপ মাধুর্য এটা কিন্তু ভুলতে পারছে না। প্রকৃতির রূপের সৌন্দর্যের সাথে তার প্রেমিকার রূপটাকেও কিন্তু তুলনা ঠিক এইভাবেই করছে। আর একদিন আর একদিন তাকে দেখে মনে হয়েছিল ভোরের আলোর চেয়েও সুন্দর সে। আহা, কত সুন্দর লাইন! তাহলে ভোরবেলা যে চারিদিকে শান্ত স্নিগ্ধ পরিবেশ সৃষ্টি হয়, সেই রকমই কিন্তু সারা দিনের যে ক্লান্তি, অভিনয়ের যে ক্লান্তি, সেটা রজনী একসময় ভুলে যেত তার প্রেমিকাকে পেয়ে। আর একদিন তাকে দেখে মনে হয়েছিল ভোরের আলোর চেয়েও সুন্দর সে। বললাম, সেই যে তার আমার দিকে সেই একরকম অদ্ভুত করে চেয়ে থাকা, মরে যাব তবু ভুলবো না তার সেই আশ্চর্য ভালোবাসা। আন্ডারলাইন হবে এখানে। কোন প্রসঙ্গে কে এই উক্তিটি করেছে? ও শুধু আমার আলমগীরের পার্ট করতে দেখেছিল। আলমগীর, বাদশাহ আলমগীর মুঘল আমলের এক ক্যারেক্টার। তো এই আলমগীরের অভিনয় করার সময়ই মেয়েটি ফার্স্ট রজনীকে দেখে আর সেই সময়ই প্রেমে পড়ে। আর কিছু নয়, আমার নিজের থেকে ওকে কোনো কথা বলতে হয়নি, রেখে ঢেকে সত্যি মিথ্যে কোনো কথা না। একদিন যেচে আলাপ করলো আমার সঙ্গে, তারপর ক্রমশ আলাপ থেকে ঘনিষ্ঠতা, ঘনিষ্ঠতা থেকে প্রেম। তো আর তখনকার দিনে আমার অ্যাক্টিং মানে সে একটা ব্যাপার। তখন তো আমার বয়সও বেশি না, সামনে পড়ে রয়েছে ব্রিলিয়ান্ট ফিউচার। তখন নিজের উপর কত জোর ছিল হে, তখন মনে মনে কত আশা, কত প্ল্যান। স্বাভাবিকভাবে কিশোর বয়সে এবং যৌবনে একটা ছেলে যখন পদার্পণ করে, তখন কিন্তু বিভিন্ন টাইপের সে স্বপ্ন দেখে, অনেক উঁচু স্থানে পৌঁছাবে ইত্যাদি ইত্যাদি। তখন নিজের উপর কত জোর ছিল হে, তখন মনে হতো কত আশা, কত প্ল্যান। একদিন ওকে বললাম, অনেকদিন তো আলাপ হলো আমাদের, চলো এবার বিয়ে করি আমরা। এমনি করে আর কতদিন থাকবো আমরা? এবার আমাদের বিয়ের কথাটা তোমার বাবাকে বলি একদিন। এটা রজনীকান্ত কিন্তু বলছে সেই তার প্রেমিকাকে। গলার স্বর ডুবে যায়। তখন গলাটা এটা বলতে গিয়ে রজনীর হঠাৎ করে ক্ষীণ হয়ে গেল গলাটা। বলছে, ও কি বললো জানো? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, চলো বিয়ে করি, কিন্তু তার আগে তুমি ওই থিয়েটার করা ছেড়ে দাও। থিয়েটার করা ছেড়ে দেব কেন? ও যে বড় লোকের সুন্দরী মেয়ে, থিয়েটারের লোকের সঙ্গে জীবনভর প্রেম করতে পারে, কিন্তু বিয়ে নইব নইব চ না, মানে কখনোই না। আমার মনে আছে সে রাত্রিরে কি যে পার্ট করেছিলুম, কি যেন কি একটা বাজে হাসির বই স্টেজে দাঁড়িয়ে পার্ট করতে করতে হঠাৎ যেন আমার চোখ খুলে গেল। সেই রাত্রের জীবনের প্রথম মক্ষম বুঝলুম যে, আন্ডারলাইন হবে, সেই রাত্রের জীবনে প্রথম মক্ষম বুঝলুম যে। অর্থাৎ বোঝাতে যাচ্ছে রজনী এখানে ওই যে তার প্রেমিকা, তার পেশাটাকে যে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, সেটাই কিন্তু ঘুরপাক খাচ্ছে। এক্ষেত্রে বোঝাতে যাচ্ছে রজনী তার প্রেমিকার কথার মাধ্যমে, প্রেমিকার প্রসঙ্গ টেনে, লোকে কিন্তু এই অভিনয়টাকে আনন্দের খোরাক হিসাবেই মেনে নেয়, কিন্তু সম্মান করতে জানে না। আসলে অ্যাক্টিং করা এক একজনের কাছে নিম্নবিত্ত সম্প্রদায় বা ছোট লোকদের কাজ, বড় লোকদের কিন্তু কাজ নয়। এটাই কিন্তু স্পষ্টভাবে দুঃখের সাথে রজনী প্রকাশ করছে। বলছে, যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, তারা সব গাধা। গাধা, আন্ডারলাইন হবে। তারা সব মিথ্যে কথা, বাজে কথা বলে। অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন। এই লাইনটাও আন্ডারলাইন হবে। লোকেরা সারাদিন খেটে খুটে এলে তাদের আনন্দ দেওয়াটাই হলো নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য। মানে এক কথায় একটা ভাঁড় কি মোসাহেবদের যা কাজ তাই। ভাঁড় মানে বিদূষক, যে হাসি ঠাট্টা করে, আর মোসাহেব আমাদের চলতি ভাষায় চামচাগিরি বোঝায়, অর্থাৎ চামচা। তো বলছে, আর সেদিনই বুঝলুম পাবলিকের আসল চরিত্রটা কি। তাহলে প্রেমে বাস খাওয়ার পর
বড়লোক মেয়ের সাথে প্রেম করার এই ফলাফলটা হাতে নাতে এবার রজনী কিন্তু টের পাচ্ছে। পাবলিকের আসল চরিত্রটা এবার রজনী উপলব্ধি করছে। কি বলছে, তারপর থেকে ওসব ফাঁকা হাততালিতে, খবরের কাগজের প্রশংসায়, মেডেল, সার্টিফিকেট, নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, এইসব বাজে কথায় আমি বিশ্বাস করি না। অর্থাৎ ভক্তি উঠে গেছে এক কথায়। পাবলিক মহোদয় অলবৎ হাততালি দেবেন, খুব প্রশংসা করবেন, সব ঠিক, কিন্তু যেই তুমি স্টেজ থেকে নামলে তুমি তাদের কেউ না, তুমি থিয়েটারওয়ালা একটা নকলনবিশ। নকলনবিশ বলতে বোঝায় যে অনুকরণ করে, একটা অস্পৃশ্য ভার। তোমাকে হাসি ঠাট্টা বা প্রমোদে মাতিয়ে রাখছে, কিন্তু তোমার কাছে আসবে না সে বিপদে আপদে, ঠিক আছে? অস্পৃশ্য ভার। তা বলে কি তারা তোমার সঙ্গে আলাপ করবে না, চা সিগারেট খাওয়াবে না? তা খাওয়াবেন, অনেক কথা বলবেন, আলাপ আলোচনা করবেন, হাসবেন, নমস্কার করবেন। না, তা না হইলে বাইরে জাহির করবেন কি করে, ও অমুক আর্টিস্ট, হ্যাঁ হ্যাঁ ওকে আমি চিনি, ওর সঙ্গে আমার খুব খাতির, উনি তো সেদিন অবধি আমার ঘরে। সব ঠিক, কিন্তু কোনো সামাজিক সম্মান তুমি পাবে না। তাহলে এখানে রজনী বোঝাতে যাচ্ছে, একজন অভিনেতা যখন মঞ্চে অভিনয় করছে, প্রশংসাটা প্রশংসাটা হচ্ছে সেই জায়গাতে সীমাবদ্ধ, কিন্তু মঞ্চ যখনই ছাড়ছে তখনই কি করছে, সেই অভিনেতাকে রাস্তায় পাবলিকেরা তুচ্ছ তাচ্ছিল্য করছে। তাহলে এতটুকু ক্লিয়ার সবার? এরপর কি বলছে, ও অমুক আর্টিস্ট, হ্যাঁ হ্যাঁ ওকে আমি চিনি, ওর সঙ্গে আমার খুব খাতির, উনি তো সেদিন অবধি আমার ঘরে। সব ঠিক, কিন্তু কোনো সামাজিক সম্মান তুমি পাবে না। বললাম, থিয়েটারের পরিচয়ে কেউ তার মেয়ে কিংবা বোনের সঙ্গে বিয়ে দেবে কারো? কখনো না। ওই যে ছোট নিচু চোখে দেখে অভিনেতাদের, তাই তো রজনীর প্রেমিকা রজনীকে থিয়েটারের কাজ ছেড়ে দেওয়ার জন্য বলেছিল। ক্লিয়ার? জানো, তোমার ওই পাবলিক মানে থিয়েটারের টিকিট কেনা খদ্দেরদের আমি কাউকে বিশ্বাস করি না। তখন কালীনাথ বোঝাচ্ছে, পুরনো দিনের কথা ভুলে যান চাটুর্য মশাই, শুধু শুধু মন খারাপ করে কি হবে, চলুন বাড়ি নিয়ে যায় আপনাকে। তখন রজনী আবার বলে উঠছে একই লাইন, নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, এই পবিত্রতার নামাবলীটা সেদিনই হঠাৎ ফাঁস হয়ে গেল আমার সামনে। হঠাৎ আন্ডারলাইন হবে, এই এই পবিত্রতার নামাবলীটা সেদিনই হঠাৎই ফাঁস হয়ে গেল আমার সামনে। কোন প্রসঙ্গে এ কথা বক্তা বলেছেন? আর তারপর থেকে সেই মেয়েটা কি হলো কে জানে, আমার আর কিছু ভালো লাগতো না। ভবিষ্যতে চিন্তা টিন্তা সব বই বাছাই ফাছাই মাথায় উঠে গেল, আবল তাবল সব পাঠ করতে লাগলাম, সেসব যা তা পাঠ। ব্রেকআপ হয়ে গেল, বিয়ে ভেঙে গেল, তাই এক প্রেমিকের হৃদয় ভঙ্গ হওয়ার কারণে কোনো কাজে কিন্তু এক্ষেত্রে মন বসছে না। ঠিক আছে? লোকের মুখে শুনলাম জ্ঞানী ব্যক্তিদের মতে এই সব দেখে টেকেই নাকি দেশের ছোড়াগুলো গোল্লাই যাচ্ছে। তবু যেই স্টেজে নেমেছি তখন ওসব জ্ঞানী ব্যক্তিরাই বলছেন, বাহ বাহ, দারুণ, কি ট্যালেন্ট। প্রত্যেক নিগজি করেছে ট্যালেন্টের, আস্তে আস্তে বয়স বাড়লো, গলার কাজ নষ্ট হয়ে গেল, একটা নতুন চরিত্রকে বোঝবার ফুটিয়ে তোলবার ক্ষমতা নষ্ট হয়ে গেল। থিয়েটারের দেওয়ালে দেওয়ালে কার অদৃশ্য হাত অঙ্গারের কালো কালো জ্বলন্ত অক্ষরে লিখে দিয়ে গেল প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ। আমি আগে বুঝতে পারিনি জানো, আজ রাতে সবে হঠাৎ ঘুম থেকে চমকে জেগে উঠি, আমি স্পষ্ট বুঝতে পারলাম কথাটা। পিছনের দিকে তাকিয়ে দেখি অন্ধকারে দাঁড়িয়ে চুপ করে আমার দিকে তাকিয়ে আছে আমারই জীবনের ৬৮টা বছর। আমার সামনে দাঁড়িয়ে আছে বুড়ো রজনী চাটুর্যে, আর ক পা এগোলেই শ্মশানের চিতার আঁচ লাগবে গায়ে। দীর্ঘশ্বাস ফেলে। এখানেই রজনী কিন্তু তার জীবনের
অন্তিম পর্যায়ে ব্যাপারটা বুঝতে পারছে, নিজের জীবনের মূল্যবোধটা এইভাবেই কিন্তু প্রকাশ করছে সবার সামনে। ঝলসে দেবে আমাকে, অর্থাৎ চিতার আগুনের যে তাপ দেহটাকে পুড়িয়ে ছারখার করে দিবে। এবার কালীনাথ হঠাৎ বলে উঠছে, পুরোনো দিনের কথা ভুলে যান চাটুর্য মশাই, পুরোনো দিনের কথা ভুলে যান। আপনি চুপ করে বসুন তো এখানে, আর কিছু ভাববেন না। ভগবান আছেন চাটুর্য মশাই, অদৃষ্ট তো মানেন আপনি, অর্থাৎ ভাগ্য তো মানেন আপনি। তখন চেঁচিয়ে বলছে, রামরিচ রামরিচ। হঠাৎ জেগে তখন রজনী বলে উঠল, সেসব দিনে কি না পারতাম, যেমন খুশি তাই পারতাম। তোমার মনে আছে সেসব দিনের কথা? কি সহজে এক একটা চরিত্র বুঝতে পারতাম, কি আশ্চর্য সব নতুন রঙের চরিত্রগুলো চেহারা পেত, কি অসীম বিশ্বাসে ভরা ছিল বুকে ঘা মেরে এই জায়গাটা। শোনো হে, শোনো তো বলি, দাঁড়াও একটু দম টেনে নি আগে। মনে আছে রিজিয়া নাটকের বক্তিয়ারের সিনটা? রিজিয়া হলো একটা বিখ্যাত নাটক, যেটা মনমোহন রায়ের লেখা, যা 1902 সালে প্রকাশিত হয়, সেই ব্রিটিশ আমলে। তো সুলতানা রিজিয়ার যখন বক্তিয়ারকে মারতে আসে, তখন এই নিচের সংলাপটা বলেন। কি বলছে? বলছে যে, শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভাও দেখাও কাহারে। জানো না কি তাতার? তাতার হচ্ছে তুর্কি উপজাতির দের বলা হয়ে থাকে তাতার। জানো নাকি তাতার বালক মাতৃ অঙ্ক হতে ছুটে যায়? অঙ্ক বলতে বোঝায় কোল। সিংহ শিশু সনে করিবারে মল্লরণ, শানিত ছুরিকা ক্ষুদ্র ক্রীড়নক তার, জীবনের ভয় দেখাও সম্রাট কি, বক্তিয়ার মরিতেও সদা প্রস্তুত। খুব খারাপ হচ্ছে না? কি বলো? আচ্ছা, ওই সিনটা মনে আছে তোমার? এইভাবে রজনী কালীনাথের সাথে কথোপকথনে তার পুরোনো দিনের যে বিভিন্ন যে চরিত্র অভিনয় করেছে সেটা স্মৃতিচারণ করছে। এবার এক্ষেত্রে আরেকটা স্মৃতিচারণে উঠে আসছে আরেকটা সিনের কথা, আরেকটা অভিনয়ের কথা। কি বলছে? সেই যে ডিএল রায়ের শাহজাহান নাটকে, এখানে নাটক হবে, নাটকে ঔরঙ্গজেব আর মোহাম্মদের সিনটা। ডিএল রায় হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়। কোন এক সময় রজনী কি করেছে, ঔরঙ্গজেবের চরিত্র অভিনয় করেছে, আর কালীনাথ ঔরঙ্গজেবের বেটা মোহাম্মদের চরিত্র অভিনয় করেছে। তো সেই সিনটার কথা দুইজনের মধ্যে এবার কথোপকথন চলছে। বলছে, প্রথম ঔরঙ্গজেব একা, বড় ভয়ঙ্কর যোগ শাহজাহান আর যশবন্ত সিংহ। যশবন্ত সিংহ কে ছিল? মুঘল রাজসভার এক প্রভাবশালী সামন্ত যশবন্ত সিংহ ছিল। আমি কিন্তু প্রধান আশঙ্কা করেছি এই মোহাম্মদকে, তার চেহারা কম কথা কয়, আমার প্রতি একটা অবিশ্বাসের বীজ তার মনে কে বপন করে দিয়েছে। জানারা কি? জানারাকে? জানারা হচ্ছে শাহজাহানের বড় কন্যা। তখন ঔরঙ্গজেব বলছে তার বেটার মনে আমার প্রতি যে বিরূপ মনোভাবটা ফুটে উঠছে, সেটা কে কে এরকম হচ্ছে বীজ বপন করেছেন? নিশ্চয়ই শাহজাহানের বড় কন্যা কে? জাহানারা। এই যে মোহাম্মদ অধৈর্য হয়ে বলছে তখন, কামন কুইক, মোহাম্মদের ক্যাশটা দাও তো, মোহাম্মদের ক্যাশটা। তখন কালীনাথ মোহাম্মদের ক্যারেক্টারে ঢুকে বলছে, পিতা আমায় ডেকেছিলেন? তখন রজনী ঔরঙ্গজেবের ক্যারেক্টারে ঢুকে বলছে, হ্যাঁ, আমি কাল রাজধানীতে ফিরে যাচ্ছি, তুমি সুজার অনুসরণ করবে। মীর জুমলাকে তোমার সাহায্যে রেখে গেলাম। মীর জুমলা হচ্ছে ঔরঙ্গজেবের প্রধান সেনাপতি। যে আজ্ঞে পিতা। আচ্ছা যাও, দাঁড়িয়ে রইলে যে, এ বিষয়ে কিছু বলবার আছে? না পিতা, আপনার আজ্ঞাই যথেষ্ট। তবে আমার কাছে আর্জি আছে পিতা। কি? চুপ করে রইলে যে, বলো পুত্র। কথাটা অনেকদিন থেকে জিজ্ঞাসা করব মনে করছি, কিন্তু এ সংশয় আর বক্ষে চেপে রাখতে পারছি না। ঔদ্ধত্য অর্থাৎ আমার যে সাহস, মার্জনা করবেন মানে ক্ষমা করবেন। বলো পিতা, সম্রাট শাহজাহান কি বন্দী? না। কে বলেছে? তবে তাকে
প্রাসাদে রুদ্ধ করে রাখা হয়েছে কেন? সেরূপ প্রয়োজন হয়েছে। আর ছোট কাকা মোরাদ, মোরাদ হচ্ছে শাহজাহানের ছোট ছেলে। ওকে, তাকে এরূপ বন্দি করে রাখা কি প্রয়োজন? হ্যাঁ, আর আপনার এই সিংহাসনে বসা পিতামহ বর্তমানে? হ্যাঁ পুত্র। পিতা? পুত্র, রাজধানী রাজনীতি বড় কূট, এ বয়সে তা বুঝতে পারবে না, সে চেষ্টা করো না। পিতা, ছলে সরল ভ্রাতাকে বন্দী করা, স্নেহময় পিতাকে সিংহাসনচ্যুত করা, আর ধর্মের নামে এসে এই সিংহাসনে বসা, আর নাম যদি রাজনীতি হয়, এর নাম যদি রাজনীতি হয়, তাহলে সে রাজনীতি আমার জন্য নয়। এ প্রসঙ্গে বলে রাখি, ঔরঙ্গজেবের ছেলে ছিল মোহাম্মদ। মোহাম্মদ কিন্তু ঔরঙ্গজেবকে ভালোবাসত, আবার ঔরঙ্গজেবের যে কাজকর্ম সেটার কিন্তু প্রবল বিরোধিতা করত। ঠিক একইভাবে পুত্রের মতনই ঔরঙ্গজেবও কিন্তু তার ছেলেকে অত্যাধিক ভালোবাসত। ঠিক আছে, তাই এক্ষেত্রে পিতার যে কাজকর্মটা সেটা ছেলে বিরোধিতা করছে, ঠিক এইভাবে। আর এছাড়াও আমরা ইতিহাস ঘাঁটতে গেলে এটা জেনেছি যে শাহজাহান কিন্তু ঔরঙ্গজেব কিন্তু তার পিতা শাহজাহানকে শেষ বয়সে বন্দি করে রেখেছিল, আর তার 3 ভাইকে হত্যা করেছিল। এর 3 ভাইয়ের নাম কি? দারা, সুজা এবং মুরা। ঠিক আছে, যেটাকে হচ্ছে মোরাদ বলা হচ্ছে। তো এবার রজনী বলছে, আগেকার দিনে যে পার্টগুলো করেছি সেগুলো এখন দাঁড়িয়ে বলতে বলতে শুনতে শুনতে ভেতরটা যেন কেমন করে না। আচ্ছা, তুমি আমাকে আর একটা জায়গা মনে করিয়ে দাও তো, পুরোনো দিনের যে নাটকের যে কোনো জায়গা। ধরো শাহজাহান নাটকের ঔরঙ্গজেবের সেই ভয়ঙ্কর সিনটা, যখন সবাইকে খুন করে ঔরঙ্গজেব সিংহাসন পেয়েছেন। তখন একদিন মাঝরাতে ঔরঙ্গজেব একা, একেবারে একা ভাবছেন, যা করেছি ধর্মের জন্য, যদি অন্য উপায় সম্ভব হতো। উহ, কি অন্ধকার, কি দায়ী আমি, এ বিচার, ও কি শব্দ, না বাতাসের শব্দ। এ কি, কোনো মতেই এই চিন্তাকে মন থেকে দূর দূর করতে পারছি না। রাত্রে তন্দ্রায় ঢুলে পড়ি, কিন্তু নিদ্রা আসে না। কি স্তব্ধ, এত স্তব্ধ কেন? ও কি, ও কি? আবার সেই দাদার ছিন্ন শির। দারা হচ্ছে শাহজাহানের বড় ছেলে। কারণ ইতিহাস পড়তে গেলে আমরা জানবো কি, ঔরঙ্গজেব কিন্তু একটু আগেই বললাম শাহজাহানের যে 3 ছেলে, অর্থাৎ ঔরঙ্গজেবের যে 3 ভাই ছিল তাদেরকে কিন্তু নির্মমভাবে হত্যা করেছে। সেই হত্যা করার যে অ্যাক্টিংটা, এটা কিন্তু রজনী কোনো এক সময় করেছিল। ঠিক সেই সময় তার এত সুন্দর অভিনয় তিনি করেছিলেন, সেই অভিনয় করার পর রাত্রে কিন্তু ঘুম আসছিল না, সেগুলোই স্মৃতিচারণ করছে। তো কি বলছে, আরো বলছে যে সুজার রক্তাক্ত দেহ, মোরাদের কবন্ধ। কবন্ধ বলতে বোঝায় যে গলা কাটা দেহ। যাও সব, আমি বিশ্বাস করি না ওই তারা আবার আমায় ঘিরে নাচছে। কে তোমরা? জ্যোতির্ময়ী ধূম শিকার মতো মাঝে মাঝে জাগ্রত তন্দ্রায় এসে দেখা দিয়ে যাও, চলে যাও। মোরাদের কবন্ধ আমায় ডাকছে। দাঁড়ার মুন্ডু আমার পানে এক দৃষ্টে চেয়ে আছে। এখানে দাদার হবে না, দাঁড়া হবে। দাঁড়ার মুন্ডু আমার পানে এক দৃষ্টে চেয়ে আছে। দাঁড়ার মুন্ডু মাটিতে পড়ে আছে, সেটা হয়তো এবার তাকিয়ে রয়েছে। ঠিক আছে, ভয়ঙ্কর একটা পরিবেশ। সুজা হাসছে। এ কি সব? ওহ, হাততালি দিয়ে জোরে হেসে ওঠেন রজনী নিজেই। সাব্বাস সাব্বাস, এই বয়সগুলো কোন চুলোয় গিয়ে দাঁড়িয়ে আছে হে? কোথায় গেল 68 বছরের শোক? কোথায় চিতার আঁচটা? আমি স্পষ্ট বুঝতে পারছি কালীনাথ, আমার প্রতিভা এখনো মরেনি। আন্ডারলাইন হবে, আমার প্রতিভা এখনো মরেনি। শরীরে যদি রক্ত থাকে তাহলে সে রক্তে মিশে আছে প্রতিভা। এর নাম যদি যৌবন না হয়, শক্তি না হয়, জীবন না হয়, তাহলে জীবন বস্তুটা কি কালীনাথ? প্রতিভা যার আছে, বয়সে তার কি আসে যায়?
এই তো জীবনের সত্য কালীনাথ। আমার অ্যাক্টিং তোমার ভালো লাগছে না? সত্যি ভালো লাগছে না? আমার আরো মনে আছে জানো, সেই শান্ত গভীর পূর্ণতার কথা শোনো। জীবনের শেষ যুদ্ধযাত্রার আগের রাত্রে সুজার সেই কথাগুলো পিয়ানা বানুকে বলা। পিয়ানা বানু হচ্ছে সুজার স্ত্রী ছিল। তো সেই সময় বলছে, আজ তবে হাসো, কথা কও, গাও যা দিয়ে আমাকে এতদিন ছেয়ে দিতে, ঘিরে বসে থাকতে। একবার শেষবার দেখে নেই, শুনে নেই, তোমার বীণাটি পড়ো, গাও, স্বর্গে মর্তে নেমে আসুক ঝঞ্ঝাতে আকাশ ছেয়ে দাও, তোমার সৌন্দর্যে একবার এ অন্ধকারে ধারিয়ে দাও দেখি, তোমার প্রেমে আমাকে আবৃত করে দাও। বসো, আমি আমার অশ্বরাহীদের বলে আসি, আজ সারা রাত্রি ঘুমাবো না। বাইরে দরজা খোলার শব্দ হঠাৎ করে। কে? কালীনাথ তখন বলে উঠল, এ নিশ্চয় রামব্রিজ। আপনার প্রতিভা এখনো মরেনি চাটুর্য মশাই, ঠিক পুরনো দিনের মতো আছেন আপনি, পুরনো দিনের মতো। দরজার শব্দের দিকে চেঁচিয়ে হঠাৎ রজনী বলে উঠল, ইধর এ রামব্রিজ, সিধে স্টেজ पर চলে আও। কালীনাথকে তখন বলছে, বয়স বেড়েছে তো কি হয়েছে কালীনাথ, এই তো জীবনের নিয়ম। আনন্দে হেসে ওঠেন সেই সময়। আরে তুমি কাঁদছো কেন কালীনাথ? তোমার চোখে জল কেন বলো তো? আরে এসো এসো, দূর, কাঁদে নাকি? বুকে জড়িয়ে ধরে জল ভরা চোখে কথা তখন বলছে। কেন এই কথা বলছে? কারণ কালীনাথ বুঝতে পারছে রজনী কিন্তু শেষ বয়সে চলে এসছে। এবার আহ অভিনয় জগৎ থেকে সে বিদায় চিরকালের জন্য নিতে চলেছে। তাই তার মনে দুঃখ, তাই তার চোখে জল। শিল্পকে যে মানুষ, আন্ডারলাইন হবে, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ, একাকিত্ব নেই, রোগ নেই। মৃত্যু ভয়ের উপর সে তো হাসতে হাসতেই ডাকাতি করতে পারে। চোখের জল গড়িয়ে পড়ে, অর্থাৎ পুরনো দিনের কথা মনে পড়ছে ঠিক এইভাবেই। হ্যাঁ কালীনাথ, আমার দিন ফুরিয়েছে। হাইরে প্রতিভা, কোথায় গেল বলো তো? জীবনের পাত্র শূন্যতায় রিক্ত করে দিয়ে কোথায়, কার কাছে, কোন দেশে গেল প্রতিভা? যাওয়ার আগে মজলিসি গল্পে রাস্তা করে নির্বাসন দিয়ে গেল আমাকে। আর তুমি সারা জীবন থিয়েটারের প্রম্পটার হয়েই তোমার জীবন ফুরিয়ে গেল। চলো কালীনাথ, চলো যাই। যেতে আরম্ভ করে এইভাবে তারা, অর্থাৎ হাঁটা চলা শুরু করে মঞ্চে। জানো, সত্যি কথা বলতে কি, ওসব প্রতিভা টতিভা আমার কিছু নেই। দিলদারের পার্টটা মন্দ করি না, তাও আর বছর কয়েক পরে মানবে না আমাকে, তাই না? বয়স হচ্ছে তো, তাই যৌবনের যে জৌলুস তার দেহের মধ্যে, কথাবার্তার যে ভঙ্গিটা, সেটা বৃদ্ধ বয়সে এসে কোথাও যেন হারিয়ে গেছে, এটা উপলব্ধি করছে এক অভিনেতা হিসাবে রজনীকান্ত। প্রত্যেকটা অভিনেতার মধ্যে কিন্তু এরকম ভাবটা আসে কোনো এক সময়, ঠিক আছে? তাই রজনীর মাধ্যমে কিন্তু এইভাবে হতাশ, দুঃখ, বেদনা, প্রেম, ভালোবাসা, বিরহ, যন্ত্রণা, এগুলো কিন্তু ফুটে উঠছে। ওসব অথেলোর কথা, অথেলোর সেই কথাগুলো মনে আছে তোমার? সেই যে এরপরে এই প্রসঙ্গ আনার পর, তার দুঃখের কথা বলার পর, শেক্সপিয়ারের ওথেলো নাটক থেকে একটি সংলাপ লাস্টের দিকে বলতে যাচ্ছে। কি বলছে? ও নাও ফর এভার, এখন থেকে চিরতরে, ফেয়ারওয়েল দ্য ট্র্যাঙ্কুইল মাইন্ড, ফেয়ারওয়েল কন্টেন্ট, মুক্ত চিত্তে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। ফেয়ারওয়েল দ্য পাম্পলেট ট্রুপস অ্যান্ড দ্য বিগ ওয়ার্ডস, বিদায় জানাচ্ছি সংঘবদ্ধ সেনাবাহিনীকে এবং এই যুদ্ধক্ষেত্রকে।
দ্যাট মেক্স অ্যাম্বিশন ভার্চু অফ ফেয়ারওয়েল, এই উচ্চাকাঙ্ক্ষাকে চিরতরে বিদায়, আমার মনের ইচ্ছাকে চিরতরে বিদায় জানাচ্ছি। ফেয়ারওয়েল দ্য নেইং স্টিড অ্যান্ড দ্য শ্রিল ট্রাম্প, যুদ্ধের ঘোড়াগুলোকে বিদায়, আর যুদ্ধের সেই যে দাওয়া ঢঙ্কার আওয়াজ তাদেরও বিদায়। দ্য স্প্রিট ট্রিফলিং ড্রাম দেয়ার পিসরিং ফাইভ, তো ড্রাম বাজানোর সাথে সাথে সেই কর্ণ বিদারক যুদ্ধের বাঁশির যে আওয়াজ, ঝনঝনানির যে আওয়াজ, সেইগুলোকেও বিদায়। দ্য রয়্যাল ব্যানার অ্যান্ড অল কোয়ালিটি, এই রাজকীয় পতাকা এবং সমস্ত গুণাবলীকেও বিদায়। প্রাইড ফ্রম অ্যান্ড সার্কিমস্টেন্স অফ গ্লোরিয়াস ওয়ার, এই আড়ম্বরপূর্ণ গৌরবময় যুদ্ধর প্রান্তর সমস্ত ক্ষেত্রকে বিদায় জানাচ্ছি আমি। কালীনাথ এরপর বলছে, আমি বলছি রজনী চাটুর্যে মরবে না, কিছুতেই না। আসলে রজনীকান্ত যৌবন থেকে শুরু করে 68 বছর বয়সে এসে দাঁড়িয়ে যতখানি জীবন ধরে অভিনয় করে গেছে, আমার অডিয়েন্সের, আম জনতার মনের মধ্যে কিন্তু রজনীর যে অ্যাক্টিংটা সেটা কিন্তু মনে গেঁথে রয়েছে, এটাই বোঝাতে যাচ্ছে বারবার কালীনাথ। তখন রজনী এখানে থেমে থাকেনি, কিংবা ধরো আবারও বলছে এবার ম্যাকবেথের প্রসঙ্গ টেনে, ম্যাকবেথ নাটকের সংলাপ টেনে, ঠিক আছে, বলছে লাইফস বাট ওয়াকিং শ্যাডো এ পুয়ার প্লেয়ার, জীবনটা চলমান ছায়ার মতো এবং হতভাগ্য এই অভিনেতার মতো। দ্যাট স্টার্টস অ্যান্ড ফেডস হিজ আওয়ার আপন দ্য স্টেজ, যে কোনো সময় সদর্পে মঞ্চে এক সময় হাঁটছিল। অ্যান্ড দেন ইজ হিয়ার নো মোর, আর ক্ষয় করেছিল নিজেকে একেবারে নেপথ্যে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড থেকে তখন একটা আওয়াজ ভেসে ওঠে। লাস্টের যে লাইনটা রয়েছে সেটা রিচার্ড দ্য থার্ড নাটকের একটি সংলাপের লাইন, বলছে এ হর্স মাই কিংডম ফর এ হর্স। রিচার্ডের ঘোড়ার জন্য নাটক অনুযায়ী রিচার্ড যুদ্ধে হেরে যায় এবং রাজত্বটা হারায়। এবার এই ঘোড়ার প্রসঙ্গ টেনে এনে রজনী বোঝাতে যাচ্ছে ঘোড়া যেহেতু যৌবনের শক্তির প্রতীক, তাই রজনী যেহেতু বৃদ্ধ হয়েছে, সেই ঘোড়ার মতন তার দেহের মধ্যে যে শক্তিটা সেটা কিন্তু আর নেই, ঠিক আছে। বৃদ্ধ রজনীর এখন অবসর নেওয়ার সময় হয়েছে, তার বিশ্রামের প্রয়োজন। তাই কি করছে রজনী, সবকিছুকে বিদায় জানিয়ে এই অভিনয় জগৎ থেকে নিজেকে শতহাত দূরে রাখতে যাচ্ছে। ঠিক যেমনটা রিচার্ড দ্য থার্ড নাটকে রিচার্ড ঘোড়ার জন্য হেরে গিয়ে, তার যৌবনী শক্তির জন্য হেরে গিয়ে রাজ্যটাকে হারিয়েছেন। তাহলে ঠিক এইভাবেই কিন্তু এক বৃদ্ধ সুদক্ষ অভিনেতার জীবনে করুণ বেদনা এই নানা রঙের দিন নাটকের মধ্যে অজিতেশ বন্দ্যোপাধ্যায় খুব সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপনা করেছেন। আশা করি বোঝা গেল নাটকটা খুব সুন্দর নাটক, এই অবধি থাকবে।